ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিল মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়। নতুন বাংলাদেশ গড়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা। জন আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি, বললেন তারেক রহমান। প্রযুক্তি নির্ভর যুব সমাজ গড়ার তাগিদ। দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদে এক বিন্দু ছাড় নয়, বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদের যে প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রীকে দেখাতে জুলাইয়ে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবিতে বরিশালে 16 দিন ধরে চলছে ব্লকেট। উপস্থিত থেকে আশ্বাস দিতে হবে স্বাস্থ্য উপদেষ্টাকে। যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ডনবাস অঞ্চল ছাড়বে না ইউক্রেন, সাফ জানালেন জেলনস্কি। কিয়েভের পাশে ইউরোপ। এবং এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে সিরিয়ার আল কারামাহকে 1-0 গোলে হারালো বসুন্ধরা কিংস। সানডের গোলে মূল পর্বে ঠাঁই। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। বুধবার কুয়ালালামপুরে কেবাংসান বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান, বলেন সংস্কার বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। Bangladesh and Malaysia have worked together in many ways. We have supported each other in our journey towards growth and prosperity. Malaysia has been a trusted friend, helping us in developing our human resources and advancing technology. Over the years, our partnership has grown across many areas: trade, education, innovation, and people-to-people connections. This shows how much we can achieve when we work together with a common purpose. বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের নীতি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি, আর এ নিয়েই কাজ করছে দলটি। সাইফুল রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দল। ভিন্ন দেশের রাজনৈতিক চর্চা বাদ দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতির চর্চা নিশ্চিতে উদ্যোগী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমন্ত্রিত বক্তারা। গণতান্ত্রিক আন্দোলনে পরীক্ষিত মানুষগুলোকে সামনে নিয়ে আন্দোলনে এগিয়ে যাওয়া। যতক্ষণ আপনারা এটা না করতে পারছেন, বাংলাদেশের বয়ান বাংলাদেশের হাতে থাকবে না। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ, স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান, এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। এই ভোট নিয়ে এখন যারা ষড়যন্ত্র করছে, তারা একটু সাবধানে পথ চলা উচিত, তাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণ থেকে, যুব সমাজ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে অপবাদ দিয়ে খাটো করার ষড়যন্ত্র চলছে। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি।
আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানে প্রস্তুত হতে হবে। তার জন্য জনরায় পেলে সব ধরনের উদ্যোগ নেবে বিএনপি। প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই। দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি, দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন, এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। দেশবাসীর সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ। জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে এক বিন্দুও ছাড় দেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আর দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তীব্র বিরোধিতা করেন। বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব সম্মেলন। যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা করছি। এ সময় নাহিদ ইসলাম বলেন, 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সকল ধরনের আয়োজন করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রে ছাড় দেয়া হলেও জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেয়া হবে না। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে, যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তীব্র বিরোধিতা করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন, আমরা তাকে প্রতিরোধ করব। বলেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে। ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,78,73,752 জন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি, আর ভোট কক্ষ থাকবে 2,80,564টি। আর ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এদিকে ইসি জানিয়েছেন, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় 318টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে আবেদন করেছে। এছাড়া পরে আবেদন করে আরও 13 পর্যবেক্ষক সংস্থা।
জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে উঠে আসে এমন তথ্য। গুমের লোমহর্ষক বর্ণনাও দিয়েছেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাই অভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দেয়া হয় ডিবি হেফাজতে। সে সময়কার ডিবি হেফাজতে গুম থাকা অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোটা বৈষম্য দূরীকরণে আমাদের সকল বাধা অতিক্রম করে সাফল্য ছিনিয়ে আনবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় তাকে তুলে নেয় ডিজিএফআই এর সদস্যরা। চোখ বাধা থাকায় 5 দিন গুম থাকলেও পারেননি স্থান নির্ণয় করতে। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেখানকার একটি কক্ষ শনাক্ত করতে পারেন বলে জানান আসিফ মাহমুদ। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআই এর একটি পক্ষ সমঝোতায় চেষ্টা চালায় বলে জানান আসিফ। এ সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দেয় সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জবানবন্দিতে আরও বলা হয়, 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা নির্যাতন চালিয়ে পরদিন নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় চিকিৎসা চললেও দেয়া হয়নি ওষুধ। ডিএমপি রমনা জোনের প্রধান হুমায়ুন আন্দোলনকারীদের পাশাপাশি পরিবারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এ সময় মারধর করা হয় ভিপি নূরকেও। 2 দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনও মামলার হুমকি দিত বলে উঠে আসে জবানবন্দিতে। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়ে তা ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। তবে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তারা বলেন, সাধারণ ছাত্রদের অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে চান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 6 বছর পর দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহুলকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। একে ঘিরে প্রার্থিতা নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নানা আলোচনা। নতুন 3টি পদ যোগ করে ডাকসুর মোট পদ এবার 28টি। এছাড়া প্রতিটি হলে 13টি সহ সব মিলিয়ে 41টি পদে নেতা নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন 39,775 জন। তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুর দিনে নির্ধারিত 5 জন সমর্থক সহ অনেকেই সংগ্রহ করেন মনোনয়ন ফরম। রাজনৈতিক দল সমর্থিত কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ না করলেও স্বতন্ত্র প্রার্থীরা জানান, নির্বাচন হলে পাশে থাকবেন সাধারণ শিক্ষার্থীদের, কাজ করবেন শিক্ষার মান উন্নয়নে। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক, তাদের দাবি দেওয়া তুলে ধরুক। আমি যেই ক্ষেত্রে নির্বাচিত হব, আমি সেই প্রত্যেক হলে হলে গিয়ে তাদের কি সমস্যা, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলোকে যাচাই করতে পারবো। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি এবং আমাকে সবাই সমর্থন দেন, তাহলে পরে আমার যে প্রত্যাশা বা যে আমার প্রতিশ্রুতি সেটা আমি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এদিকে নির্বাচন পেছানো নিয়ে কোনো শঙ্কা দেখছেন না চিফ রিটার্নিং অফিসার। বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া কেউ ভোটার তালিকায় থাকছে না। কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা দেখছি না।
কারণ আমরা ছাত্র সংগঠনগুলো প্লাস অংশীজন সবার সাথে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা সব মিটিং থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে সবাই ইলেকশন চায়। মঙ্গলবার শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী 18 আগস্ট পর্যন্ত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। গেল এক বছরে দুদক অনুসন্ধান করে 1743 আসামির বিরুদ্ধে 452টি মামলা করেছে। এর মধ্যে 348টি মামলারই চার্জশিট দিতে পেরেছে সংস্থাটি। এক্ষেত্রে দুদকের সফলতা 77% হলেও আসামি গ্রেপ্তারে তা হতাশাজনক। এর কারণ হিসেবে দুদক বলছে, গ্রেপ্তারের বিষয়টি অনেকটাই পুলিশের উপর নির্ভর করে। ফজলে আদিত্য রিপোর্ট। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একের পর এক মামলা করেছে দুদক। এসব মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে। এই এক বছরে দুদকে জমা পড়া অভিযোগ অনুসন্ধান করে মামলা হয়েছে 452টি। এর 348টিতে চার্জশিট দিয়েছে দুদক। অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে 845টি। এর মধ্যে মামলা হয়েছে 452টি। এই গত এক বছরে চার্জশিট দেওয়া হয়েছে 348টি। এর মধ্যে 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে। গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম সহ কয়েকজনকে গ্রেফতারও করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, তাদের বর্তমান অবস্থান কি আর আন্দোলনের পেছনে মূল দাবি কি? ইশিকা, আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে 19তম আন্দোলনের দিন, কিন্তু আজকে কিন্তু তারা এতদিন তারা মহাসড়ক অবরোধ করলেও আজকে কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা যে সিরাজগঞ্জের যে উল্লাপাড়া আছে, উল্লাপাড়া স্টেশনের ঠিক একটু আগ মুহূর্তের পাশেই কিন্তু তারা যে মহাসড়ক উপর যে রেল লাইনটা গিয়েছে সেইখানে রেল লাইনটা অবরোধ করে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। তাদের যে দাবি যে সামনে একনেক সভা আছে, সেই একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের যে প্রকল্পের আবেদন দেওয়া আছে সেই প্রকল্পটি অনুমোদন হবে এমনটি। এর ফলে কিন্তু ইতিমধ্যেই ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে। এবং আমরা যে স্টেশন মাস্টার নিয়ে কথা বলেছিলাম, উল্লাপাড়া স্টেশন মাস্টার, তিনি কিন্তু জানিয়েছেন যেমনটি যে ঢাকাগামী যে ট্রেনটি ছিল একটু আগেই যে সিল্ক সিটি, সেই সিল্ক সিটি ট্রেনটি কিন্তু ইতোমধ্যেই যে উল্লাপাড়ার আগে যে মোহনপুর স্টেশন আছে সেইখানে অবস্থান করছে। এবং রাজশাহীগামী, ঢাকা থেকে রাজশাহীগামী একটা ট্রেন ছিল ধূমকেতু এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু জামতল স্টেশনে অবস্থান করছে। ফলে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত করছেন না যে তাদের এই অবরোধ কর্মসূচিটা কতক্ষণ চলবে। তারা কিন্তু ঠিক 9টার দিক থেকে এই রেলপথ অবরোধ করে রেখেছে। এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্থানীয় প্রশাসন এবং উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। আমরা একটু কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে যে আসলে তাদের কর্মসূচিটা আরো কতক্ষণ চলতে পারে এই বিষয়গুলো নিয়ে। দীর্ঘ 15 দিন থেকে 20 দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি রাজপথে। এখনো পর্যন্ত উপদেষ্টা মন্ডলী টনক নড়ে নাই। রেজওয়ানা হাসান হচ্ছে একজন মেরুদণ্ডহীন উপদেষ্টা, যে এখনো পর্যন্ত আমাদের বিষয়টি বিবেচনা করছে না। আর যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হবে, আমরা ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বো না, আমরা আন্দোলন করেই যাবো। এবং এই যে তারা দীর্ঘদিন হলো আন্দোলন করে আসছে, এই আন্দোলনগুলোকে শিক্ষক কর্মকর্তারা সংহতি জানিয়েছে আসছেন। কিন্তু আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেলপথ অবরোধের কর্মসূচি, এখানে কিন্তু শুধু শিক্ষার্থীরাই রয়েছে। এবং যে স্টেশন যে কর্তৃপক্ষ আছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, তারা কিন্তু বলছেন যে এই অবরোধটা কতক্ষণ চলবে তার উপরে কিন্তু নির্ভর করবে যে কি পরিমাণ শিডিউল বিপর্যয় হবে। যেহেতু ইতিমধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়েছে এবং এই রেলপথটা দিয়ে কিন্তু প্রতিদিন 30টি ট্রেন যাতায়াত করে এবং এর বাইরেও কিন্তু মালবাহী আরো 2-3টি ট্রেন রয়েছে। এই স্টেশনটাতেও কিন্তু আপ ডাউনে 10টি ট্রেন যাত্রা বিরতি দেয়। ফলে একটা শিডিউল বিপর্যয় যে হচ্ছে এটা কিন্তু তারা নিশ্চিত করেছেন। কৃষিকা, এই ছিল আমার কাছে আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেলপথ অবরোধ কর্মসূচির সর্বশেষ তথ্য। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।
সাতক্ষীরার কালীগঞ্জে মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে সচেতনতা সমাবেশ ও বিশেষ কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কর্মসূচিতে কি কি কার্যক্রম থাকছে আর স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ইশিকা, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে আছি। এখানে অনুষ্ঠিত হচ্ছে মানব পাচার প্রতিরোধে যে সংলাপ, সচেতনতা সংলাপ, সেই সংলাপ অনুষ্ঠান। এরপরে এখানে একটি কর্নারও উদ্বোধন করা হবে, একটি হেল্প ডেস্ক আর কি, সেটি উদ্বোধন করা হবে। এই আয়োজনটি করেছে সরকারের পাশাপাশি উইনরক, এসডিসি এবং রূপান্তর, এখানকার স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সাতক্ষীরা বাংলাদেশের সবথেকে দীর্ঘতম একটি সীমান্ত এলাকা এবং এই সীমান্ত এলাকা দিয়ে একটি বড় রেকর্ড রয়েছে মানব পাচারের। এটি শুধু বাংলাদেশ ভারত সীমান্ত দিয়েই যে হচ্ছে ব্যাপারটি এরকম নয়। পাশাপাশি আমরা দেখেছি যে এই উপকূলের মানুষকে কাজের কথা বলে বা বিভিন্নভাবে মানব পাচার করা হয়েছে। জলপথ পাড়ি দিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে, মালয়েশিয়া, বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। সেই সব পাচারকে রোধ করা এবং সেই সব পাচার রোধের পাশাপাশি মানব সম্পদকে আসলে রক্ষা করা এবং তাদেরকে কাজে লাগানো এবং এই জাতীয় বেআইনি কার্যক্রমে যারা জড়িয়ে পড়ছে তাদেরকে প্রতিরোধ করা। একই সাথে এই মানুষরা যাতে এই ধরনের মানব পাচারকারীদের খপ্পরে না পড়ে তার জন্য এই সচেতনতা কার্যক্রমেরই এটি একটি অংশ। কার্যক্রমটি এখন শুরু হচ্ছে, এর পরপরই আসলে অন্যান্য যে হেল্প ডেস্ক, তারপরে যে কর্নার এবং অন্যান্য যে কার্যসূচি রয়েছে সেগুলো সম্পন্ন হবে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ শিক্ষা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় বেসরকারি উদ্যোগে সচেতনতা সমাবেশ বিশেষ কর্মসূচি নিয়ে জানছিলাম সহকর্মীর কাছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবিতে বরিশালে ব্লকেট কর্মসূচি চলছে গেল 16 দিন ধরে। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। দাবি পূরণে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে সংস্কারের আশ্বাস দিতে হবে বলেও জানান তারা। শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার অবনতির বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে গেল 16 দিন ধরে। প্রথম 10 দিন নানা প্রতিবাদ কর্মসূচি থাকলেও গেল 6 দিন ধরে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে চলছে ব্লকেট কর্মসূচি। আন্দোলনকারীরা জানান, সরকারি হাসপাতালগুলো সংস্কারের 3 দফা দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। দাবি পূরণে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে সংস্কারের আশ্বাস দিতে হবে বলে জানান তারা। সারা বাংলাদেশের যত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই সকল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট ভাঙার বিষয়ে রোগীদের সঠিক সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিতে আমরা একটি আন্দোলন করতেছি। এখনো পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কোনো বার্তা দেয়নি। আমরা চাই যে এই সংস্কারটা হোক এবং এটার জন্য অনেক যাত্রী আমাদের সাথে একমত হয়েছে যে এই দাবি তারাও মেনে নিচ্ছে। লাগাতার ব্লকেটের কারণে পরিবহন ও যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি পোহাতে হলেও স্বাস্থ্য খাত সংস্কারের জন্য এমন ভোগান্তি মেনে নিচ্ছেন যাত্রীরা। এই ভোগান্তি আমাদের বৃহত্তম স্বার্থ না, সংস্কার হোক, স্বাস্থ্য খাত, বিভিন্ন খাত আমরা উপকৃত হব। চিকিৎসা ব্যবস্থা যে অবস্থা চলতে আছে এর দাবি সবার জন্যই সমান হবে, এর কষ্ট হইলেও কিছু করার নাই। এমন পরিস্থিতিতে গেল সোমবার সংবাদ সম্মেলন করে হাসপাতাল পরিচালক জানান, উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, দাবিগুলো পূরণে কিছুটা সময় লাগবে। ম্যান পাওয়ার, তারপরে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা অ্যাসিওর করেছেন। এটা ন্যাশনাল প্রসেসের ব্যাপার, সময় সাপেক্ষ। আলটিমেটাম দেওয়ার পরও দাবি অনুযায়ী বরিশাল স্বাস্থ্য উপদেষ্টা না আসা ও স্বাস্থ্য খাতে সংস্কারে পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি। আমাদের খুব স্মার্ট, স্ট্র্যাটেজিক, শক্তিশালী মানুষ দরকার যারা এই সমস্যা সমাধান ইন্টারিমকালীন সময় সফল করতে পারবে। আমরা সারা বরিশালবাসী যদি এখানে রাজপথে আসি
শান্তিপূর্ণভাবে অবস্থান করে যায়, অনশন করে যায়, তাহলে এর দায় কিন্তু সম্পূর্ণ আপনাকেই নিতে হবে উপদেষ্টা। কাগজ কলমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার হলেও দৈনিক গড়ে 2000 রোগী ভর্তি থাকেন, আর প্রতিদিন বহির্বিভাগে সেবা নেন 3000 রোগী। ফলে প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসা রোগীদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 10 বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে আছে 100 ফুট উঁচু ময়লার স্তূপ। এমন স্তূপের দেখা মিলবে গাজীপুরে। সিটি কর্পোরেশনের পরিকল্পনাহীনতা, অব্যবস্থাপনা আর নাগরিক ভোগান্তির এক ভয়াবহ প্রতীক হয়ে দাঁড়িয়েছে বর্জ্যের পাহাড়টি। দুর্গন্ধে ঢেকে গেছে চারপাশের পরিবেশ, দূষিত হচ্ছে নদী খাল। তবে সবকিছু দেখেও যেন কেউ দেখার নেই এখানে। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। দূর থেকে দেখলে মনেই হতে পারে এটি কোনো প্রকৃত সৃষ্ট পাহাড়, তবে আদতে এটি গাজীপুর সিটি কর্পোরেশনের গত 11 বছর ধরে জমিয়ে রাখা ময়লার স্তূপ। 10 বিঘা জায়গায় গড়ে ওঠা এই ময়লার স্তূপ গাজীপুরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা বাইমাইল এলাকায় 10 বিঘা জমি জুড়ে গড়ে উঠেছে এই বিশাল ময়লার পাহাড়। প্রতিদিন এখানে ফেলা হচ্ছে প্রায় 4000 টন বর্জ্য। সিটি কর্পোরেশনের কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় বছর পর বছর জমা হওয়া এই বর্জ্য পাহাড়ে পরিণত হয়েছে। ময়লা জমাতে জমাতে পাহাড় বানাই লাইছে। কোনো সেবাই পাই না, নামে মাত্র গাজীপুর সিটি কর্পোরেশন। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা এই ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যার তীব্রতা ছড়িয়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। পাশাপাশি সিটি কর্পোরেশনের তরল ও কঠিন বর্জ্যে দূষিত হচ্ছে তুরাগ নদ, চিলাই নদ, মোগরখাল সহ আশেপাশের জলাশয়গুলো। নগরবাসীর অভিযোগ, সপ্তাহে মাত্র 2-1 দিন ময়লা তোলা হয়, অথচ প্রতি বাড়ি থেকে মাস প্রতি আদায় করা হয় 50 থেকে 100 টাকা। এত টাকা দিতেছি, প্রতি মাসে টাকা দিতেছি, অথচ ময়লাই না ফালায় থুই আমার মুখের সামনে। আমরা দোকানদারি ঠিক মতো করতে পারি না, ভাড়া দেই অযথা। সবাই যেন সচেতন থাকে, যেন রাস্তার উপরে ময়লা না ফেলে, আমরা যেন ভালোভাবে এই রাস্তা ব্যবহার করতে পারি। তবে লোকবল সংকট, বাজেট অব্যবস্থাপনা ও নির্দিষ্ট ডাম্পিং জোনের জায়গা নির্ধারণ না করতে পারার ব্যর্থতাকেই দায়ী করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। 3000 মেট্রিক টনের মতো ময়লা পার ডে উৎপন্ন হয়। সেই ময়লাগুলো আমরা কোথায় ফেলবো? ফেলার জন্য আমাদের একটা নিজস্ব ডাম্পিং নেই। আমরা যে পূর্ব থেকে যে ডাম্পিংগুলো পেয়েছিলাম, সেই ডাম্পিংয়ে আমরা ময়লা ফেলে যাচ্ছি। দ্রুত পরিবেশসম্মত উপায়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা একটি প্রক্রিয়ার মধ্যে আসবে বলে জানান পরিবেশ অধিদপ্তর। আমি বিশ্বাস করি এটা খুব শিগগিরই একটা পরিবেশসম্মত উপায়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা একটা প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। 1 দশক পেরোলেও গাজীপুর সিটি কর্পোরেশনে হয়ে ওঠেনি কোনো স্থায়ী ডাম্পিং জোন। প্রতিদিন 3 থেকে 4000 টন বর্জ্যের বড় অংশই ফেলা হচ্ছে রাস্তার পাশে, খালবিল আর নদীতে। যত্রতত্র বজ্র অপসারণ বন্ধে দ্রুত ডাম্পিং জোন নির্ধারণের দাবি এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজার শহর থেকে শেরপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। কুটি, সড়কের এমন বেহাল অবস্থা কতদিন ধরে চলছে, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার যে কুসুমবাগ থেকে শেরপুর পর্যন্ত যে 20 কিলোমিটার জায়গা, এই 20 কিলোমিটার জায়গাটি বর্তমানে যে অবস্থায়, ওটা অত্যন্ত খানাখন্দে ভর্তি এবং ছোট বড় গর্তে পানি জমে মানুষের ভোগান্তি অনেকটাই সৃষ্টি হয়েছে। কারণ যখন গাড়ি যায় তখন গাড়ির চাকার ছিটায় পানি মানুষের পার্শ্ববর্তী দোকানগুলোতে চলে আসতেছে। এই অবস্থার সৃষ্টি হচ্ছে মূলত 2023 সাল থেকে। এই 2023 সালে এই জায়গায় জন্য প্রায় 22 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল এবং প্রকল্পের কাজটিও শুরু হয়েছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র 1200 মিটার কাজ করে কাজটি ফেলে যায়। এই ফেলে যাওয়ার কারণে এই রাস্তায় ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে আসা যাওয়ায় মারাত্মক সমস্যা হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে, যেটাই হচ্ছে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় শত শত সিএনজি, টমটম, অটোরিকশা, মোটরসাইকেল এবং বাস ট্রাক চলাচল করে এবং প্রায় 1.5 লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি ওটি হচ্ছে মৌলভীবাজারের শহরতলির বরহাট এলাকার পাশে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় কি অবস্থা। এই রাস্তা দিয়ে মানুষের চলাচল অনেকটাই দুর্বিষহ হয়ে এসেছে। আমি কথা বলেছিলাম সড়ক ও জনপরিবহনের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই রাস্তাটির কাজের জন্য তারা যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেছিলেন, সেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ
ফেলে যাওয়ার কারণে 2023 সাল থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং তারা এই কাজটি আবার পুনরায় করার জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়া শুরু করেছেন। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে আবার টেন্ডার প্রক্রিয়া শুরু করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। কিন্তু এই অবস্থায় মানুষের জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়েছে। মৌলভীবাজার থেকে শেরপুর অনেকটাই খানাখন্দে আরেকটি বিষয় যেটি হচ্ছে মৌলভীবাজার এম সাইফুর রহমান রোড যেটি সেটা অনেকটা গর্ত সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের চলাচলের অনেকটা কষ্টকর হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজার টু শেরপুরের রাস্তা অনেকটা দুর্বিষহ এবং পৌরসভার কিছু রাস্তাও অনেকটা খানাখন্দে ভর্তি, মানুষের চলাচল অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। এই ছিল মৌলভীবাজারের রাস্তা নিয়ে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের বেহাল দশা রাস্তার সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।